একটা রক্তস্নাত অভ্যুত্থানের পরে আমরা আবার বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছি। আমরা নির্বাচনের দ্বার প্রান্তে মাথার মার্কার এই নির্বাচনী জনসভার শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1971 সালের আমাদের শহীদেরা, আমাদের মুক্তি সংগ্রামের নেতৃত্বরা, তাদের প্রত্যেককেই আমাদের স্মরণে রাখতে হবে। কারণ এই রাষ্ট্র তৈরি হয়েছে রক্তের উপর দাঁড়িয়ে, সংগ্রামের উপর দাঁড়িয়ে। স্মরণ করতে চাই এই 54 বছরে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেক নাগরিকের জন্য, কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়নি। ফলে আমাদের দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, প্রত্যেককে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা পুলিশের গুলিতে কিংবা গুমের শিকার হয়ে কিংবা ক্রসফায়ারের শিকার হয়ে নির্যাতনের মধ্যে দিয়ে শাহাদাত বরণ করেছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আগস্টে আমাদের সারা দেশে নারী, শিশু, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, আমাদের তরুণরা যারা রক্ত দিয়ে আবার বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ করে দিয়েছেন। আমরা কোন পথে যাব? সেই পথ যদি আমরা স্মরণ করতে চাই, প্রথমেই আসবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন। এবং সেই ক্ষেত্রে আমাদের নিশ্চিতভাবে স্মরণ করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যে পথ তিনি তৈরি করেছেন, সেই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আজকে এই এত অত্যাচার, বিএনপি বিরোধী দলের উপর অত্যাচার হয়েছে, তার মধ্যে বিএনপির নেতা কর্মীরা সবচেয়ে বেশি অত্যাচারের মুখোমুখি হয়েছেন। আমরা অত্যাচারিত হয়েছি, কিন্তু বিএনপির নেতা কর্মীরা গুম, খুন, হামলা, মামলা, জেল, জুলুম, হুলিয়া, রিমান্ডে নির্যাতন, আয়নাঘরে নির্যাতন, পাট খেতে কিংবা ধান খেতে কিংবা নৌকায় কিংবা কবরস্থানের ভাবে আশ্রয় নিতে হয়েছে। এই দল এবং তার প্রধান নেতা সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের মধ্য থেকে গত 30শে ডিসেম্বর ভোরে প্রয়াত হয়েছেন, বেগম খালেদা জিয়া সেই পথ অনুসরণ করে বলে দিয়েছেন এই দেশের স্বাধীনতা কিভাবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হবে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে একটা বড় হুমকির মধ্যে ফেলেছিল ফ্যাসিস্টরা, কারণ তারা জনগণকে বিভক্ত করে ফেলেছিল। বিভক্ত করে তারা এই দেশকে বিদেশি কর্তৃত্বের মধ্যে নিয়ে গিয়ে নিজেদের গদি রক্ষা করতে চেয়েছিল। আর তার বিপরীতে 5ই আগস্টের অভ্যুত্থানের 2 দিনের মাথায় বেগম খালেদা জিয়া তিনি স্পষ্ট করে বললেন, বিভক্তি কিংবা প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি নয়, দেশবাসীকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেই দেশের জনগোষ্ঠী ঐক্যবদ্ধ থাকে না, সেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবসময় হুমকির মধ্যে থাকে। তাকিয়ে দেখুন পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসে কি ঘটছে, আমাদের সময়ে কি ঘটছে। কাজেই আমাদের এই নেতৃত্বকে স্মরণে রাখতে হবে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই দেশের মুক্তি সংগ্রামে খেটে খাওয়া মানুষের মুক্তির জন্য যিনি আজীবন লড়াই করেছেন। কারণ যদি এই দেশে মানুষের মধ্যে, বিশেষভাবে খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা না থাকে, তাহলে দেশের শান্তি আসে না। এই কথা যিনি বলেছেন মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাকে শ্রদ্ধার সাথে আমাদের স্মরণ করতে হবে। কেননা আমাদের দেশে এখনো আমাদের দেশের কোটি কোটি কৃষক, শ্রমিক জনতা তার মুক্তির লড়াই করছে, এবং সেই মুক্তির লড়াই যতদিন না শেষ হবে ততদিন পর্যন্ত আমরা
দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটা শান্তি কায়েম করার জায়গায় পৌঁছতে পারবো না। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশকে যখন নতুন করে গড়ে তোলার আমরা সুযোগ পেয়েছি, আমাদের মনে রাখা দরকার আমরা সবাই রক্তের ঋণে আবদ্ধ। আবু সাইদ, মুগ্ধ, রিয়াগব, জুলফিকার, শাকিল, ওসমান হাজারো তরুণ রক্ত দিয়েছে। এই বাঞ্ছারামপুরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে গিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সোনারামপুরের সহসভাপতি নয়ন মিয়া পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন। জুলাই আগস্টে আশিক তুহিন, ইসমাইল, ইমরান তারা রক্ত দিয়ে বাঞ্ছারামকে গৌরবান্বিত করে গেছে। কাজেই সারা দেশবাসী আমরা যেমন রক্তের ঋণে আবদ্ধ, আমরা বাঞ্ছারামপুরবাসীও রক্তের ঋণে আবদ্ধ। এই ঋণ যদি আমরা কিছুটা হলেও শোধ করতে চাই, তাহলে আগামী দিনে বাংলাদেশে ন্যায় বিচার কায়েম করতে হবে, বৈষম্যহীন সমাজ তৈরি করতে হবে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে হবে, যার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। আমরা কি প্রস্তুত? ইনশাআল্লাহ। আমাদের দেশকে তার জন্য প্রস্তুত করতে হবে। রাজনৈতিক পার্থক্য থাকবে, রাজনৈতিক মতভেদ থাকবে, গণতন্ত্রের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও থাকবে, কিন্তু এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা দরকার যেখানে সবাই নিজেকে অংশীদার মনে করবে, দলমত নির্বিশেষে পারস্পরিক সহাবস্থান করতে পারবে। এইরকম ব্যবস্থা ছাড়া জনগণ বিভক্ত হয়ে পড়ে, আর বিভক্ত জনগণই একটা দেশের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে। কাজে এইটা আমাদের মনে রাখা দরকার। আমরা নির্বাচন করতে যাচ্ছি 12ই ফেব্রুয়ারি। একটা যুগপথ জোট আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে তুলেছিলাম। বিএনপির নেতৃত্বে গণসংহতি আন্দোলন সহ গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, অনেকগুলো দল, 39টি দল আমরা এখানে লড়াই করেছি। এই লড়াইয়ে আমরা 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছিলাম। সেই 31 দফা ছিল রাষ্ট্র ব্যবস্থা মেরামত, সংস্কারের কর্মসূচি, রূপান্তরের কর্মসূচি। তার ভিত্তিতে আমরা বলেছিলাম সরকার ও শাসন ব্যবস্থা বদলাতে হবে। সরকারের পতন ঘটেছে, শাসন ব্যবস্থা এখনো পুরোপুরি বদলায় নাই। কাজে আগামী 12 তারিখ দুটো ভোট আপনাদের দিতে হবে। একটা হচ্ছে গণভোট, আরেকটা হচ্ছে জাতীয় সংসদের সদস্য নির্বাচনের ভোট। যদি শাসন ব্যবস্থা বদলাতে চান, আগামী 12 তারিখ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে শহীদের রক্তস্নাত জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন। আর যদি এই রাষ্ট্র ব্যবস্থার মেরামতের কাজটা এগিয়ে নিয়ে যেতে চান, 31 দফা সংস্কার, যেখানে শাসনতন্ত্র বদল সহ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি আছে, সেইটাও যদি বদলাতে চান, তাহলে যুগপথ জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। বাঞ্ছারামপুরের যুগপথ জোটের প্রার্থী কে? মাতলা মার্কা। কাজে এই মাতলাই হচ্ছে বাঞ্ছারামপুরে ধানের শীষ। এই মাতলাকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস রাখি 12 তারিখ বাঞ্ছারামপুরে যদি মাতলা মার্কা বিজয়ী হয়, আমরা বিশ্বাস রাখি 12 তারিখ বিএনপির নেতৃত্বে মানুষের ম্যান্ডেট নিয়ে যুগপথ জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কাজেই বাংলাদেশ পুনর্গঠনের যে সুযোগ এসছে, আমাদের বাঞ্ছারামপুরের জন্য একটা সুযোগ এসছে। আমাদের যা স্বপ্ন, আমাদের যা পরিকল্পনা, আমাদের যা দাবি দেওয়া, আগামী সরকারের কাছে যদি মাতলা বিপুল ভাবে বিজয়ী হয়, আমরা অনেক জোরের সাথে তুলে সেগুলো আদায়ের জন্য কাজ করতে পারব। গত এই 22 তারিখ থেকে আমি এই আমাদের বিএনপি গণসংহতির নেতৃত্বদের সহ ইউনিয়নে হেঁটে বেরিয়েছি। প্রায় প্রত্যেকটি গ্রামে আমরা গিয়েছি, সভা করেছি, মানুষের সাথে কথা বলেছি।
যেভাবে সেখানে তরুণরা আমাদের বয়োবৃদ্ধরা আমাদেরকে স্বাগত জানিয়েছেন, যেভাবে আমাদের নারী ভোটাররা আমাদের স্বাগত জানিয়েছেন, আমাদের শিশুরা যে ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসার প্রতিদান আমরা কিভাবে দিব? বাঞ্ছারামপুরবাসীর জন্য যতদিন যতটা সামর্থ্য আছে ততদিন ততটা সামর্থ্য দিয়ে কাজ করে আমরা তার প্রতিদান দিতে চাই। আমরা দেখেছি মানুষ অনেক দাবি তুলেছেন, একেবারে আশু অনেক দাবি। রাস্তাঘাট ভয়ঙ্কর অবস্থা ঠিক করতে হবে। আমাদের নারী ভোটাররা বলছেন তাদের রান্নার চুলায় গ্যাস নাই। আমাদের শিশুরা বলছে তাদের খেলার মাঠ নাই। আমাদের বহু জায়গায় নদীতে ঘাট নাই, মানুষের গোসল করতে অসুবিধা। বহু জায়গায় জলাবদ্ধতা, সেটা সমস্যার সমাধান নাই। এইরকম অসংখ্য আশু সমস্যা আমরা পরিষ্কার করে বলি, মাতলা মার্কা বিজয়ী হলে জনগণের এই সব সমস্যা একটি একটি করে আমরা দ্রুততম সময় সমাধান করব। কিন্তু এর বাইরেও বাঞ্ছারামপুর নিয়ে আমাদের পরিকল্পনা আছে এবং মানুষ স্বাগত জানাচ্ছে। একটা চিন্তা করে দেখুন, বাঞ্ছারামপুর আগে কেমন ছিল, যাতায়াত ব্যবস্থা কেমন ছিল। এখানে সিনিয়ররা আছেন, সবাই জানেন নির্বাচন করাও কত কঠিন ছিল। আজকে হয়তো সেই অবস্থা নেই, কিন্তু বাঞ্ছারামপুর এখন আরেকটা নতুন পর্যায়ে যাওয়ার অবস্থায় আছে। যদি মেঘনার ব্রিজ তৈরি হয় তাহলে বাংলাদেশের সামনে বাঞ্ছারামপুর একেবারে নতুন ভাবে উপস্থিত হবে এবং আমরা পুরো মেঘনার পার ধরে বেড়িবাঁধ এবং রাস্তা তৈরি করে আমরা এই অঞ্চলকে একটা ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানার বিনিয়োগের একটা জায়গা হিসেবে তৈরি করব। ওইখানে পর্যটন হবে, শিল্প অঞ্চল হবে, ক্ষুদ্র কুটির শিল্পের জায়গা হবে, আমাদের সমগ্র কৃষি ক্ষেত্রে নতুন নতুন বিনিয়োগের জায়গা তৈরি হবে। বিনিয়োগ করবে কারা? আমাদেরই মানুষেরা, যারা প্রবাসে থাকেন, আয় করেন, অনেক হয়রানি, অনেক নানা রকম সমস্যার মধ্যেও, কিন্তু তারা আয় করে দেশে পাঠান টাকা। বাঞ্ছারামপুর রেমিটেন্স আয় 1 নম্বর, কিন্তু বিনিয়োগ করার জায়গা নেই। আজকে যদি আমরা বাঞ্ছারামপুরকে একটা বিনিয়োগের ক্ষেত্র হিসেবে তৈরি করতে পারি, আমাদের অনেকেই, আমরা যদি এখানে বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে পারি, তাহলে আমাদের পার্শ্ববর্তী জেলায় বাঞ্ছারামপুরবাসীরা যেভাবে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা গড়ে তুলেছেন, তারা বাঞ্ছারামপুরে বসেই ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা গড়ে তুলতে পারবেন।